হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমরা এক্সপ্লেন করব এই ঈদে হইচয়ে মুক্তি পাওয়া বহুল আলোচিত ওয়েব সিরিজ গোলাম মামুন। চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও। গল্পের শুরুতেই দেখা যায় তানিয়া নামে এক মহিলা একটা ফ্ল্যাটে খুন হয়েছে। তার ফোনে তানিয়ার মা ফোন করলে তার ছোট্ট মেয়েটি ফোন ধরে, বলে মা ফ্লোরে ঘুমাচ্ছে, ডাকছি উঠছে না, মা মারা গিয়েছে। এরপর 6 ঘন্টা আগের ঘটনা দেখানো হয়। পুলিশের ডিটেকটিভ অফিসার গোলাম মামুন একটা ঠিকানায় আসে। এখানে মামুনের আরেক কলিগ সাকিব তাকে আসতে বলেছিল। তখন মামুনের ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে লেখা বি কেয়ারফুল। আর মামুন তার কলিগের ঠিকানা অনুযায়ী সেই বাড়িটিতে ঢোকার সময় ওই বাড়ির অন্য একটা ফ্ল্যাটের বারান্দা থেকে তাকে একজন লোক দেখছিল। মামুন সিঁড়ি বেয়ে সে ফ্ল্যাটে এসে কলিং বেল দেয়, কিন্তু দেখতে পায় দরজা খোলা। ভিতরে ঢুকে সে সাকিবকে ডাকতে থাকে। তখনই কেউ পিছন থেকে এসে তাকে লাঠি দিয়ে আঘাত করে। মামুন লোকটির গলা চেপে ধরে, জানতে চায় তাকে কে ফোন দিয়েছিল আর সাকিব কোথায়। তখন পিছন থেকে আরেকজন লোক এসে মামুনের ঘাড়ে অ্যানেস্থেসিয়া পুশ করে দেয়। মামুন সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। আর পরদিন সকালে তার জ্ঞান ফিরে একটা অপরিচিত জায়গায়। সে উঠে এসে সাকিবকে কল দিলে তার ফোন বন্ধ পায়। এরপর সে সাকিবের স্ত্রী তানিয়ার ফোনে কল করে। সেই ফোন রিসিভ করে মামুনের আরেক কলিগ রবিন আর দ্রুত তানিয়ার ফ্ল্যাটে আসতে বলে। মূলত তানিয়া হচ্ছে মামুনের কলিগ সাকিবের স্ত্রী। এদিকে রবিন তাদের আরেক কলিগ সাবিরের কাছে জানতে চায় সাকিব গতকাল কখন অফিস থেকে বের হয়েছে, কারণ তার স্ত্রী ফ্ল্যাটে খুন হয়ে পড়ে আছে। আর এদিকে সাকিবেরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন সাবির জানায় গতকাল অফিস থেকে বের হওয়ার সময় সাকিব তাকে বলে যায় সে যেন মামুনকে বলে তার সাথে রাত 12:30 যেখানে দেখা করার কথা ছিল সেখানে যেতে, তার সাথে পার্সোনাল মিটিং আছে। আর সেই ঠিকানাই মামুন গত রাতে গিয়েছিল। আর সকালে সেই বিল্ডিং এ একটি ছেলের লাশ পাওয়া যায়। গত রাতে মামুন যে ছেলেটির গলা চেপে ধরেছিল। মামুনের আরেক কলিগ রাহি সেখানে আসে তদন্তের জন্য। আর ফ্ল্যাটের লোকজনদের জিজ্ঞেস করলে জানতে পারে গত রাতে একজন মামুনকে এই বিল্ডিং আসতে দেখেছে। আর এদিকে মামুনকে দেখা যায় সে সিএনজি করে তানিয়াদের বাসায় আসছে। তখন তার ফোনে ওই আননোন নাম্বার থেকে আবারও একটা মেসেজ আসে, ডোন্ট ট্রাস্ট এনিবডি। এদিকে রবিন তানিয়াদের বিল্ডিং এর লোকজনদের জিজ্ঞেস করে জানতে পারে তানিয়ার অনেক ছেলে বন্ধু বাসায় আসা যাওয়া করতো। এটা নিয়ে সাকিব আর তানিয়ার মধ্যে ঝগড়া হতো। জিজ্ঞাসাবাদে আরো জানতে পারে মামুনেরও অনেক আসা যাওয়া ছিল এই ফ্ল্যাটে। আর মামুন সেখানে এসে জানতে পারে সাকিবের স্ত্রী তানিয়া খুন হয়েছে। আর তখন তার ফোনে আননোন নাম্বার থেকে আরো একটা মেসেজ আসে, সেখানে লেখা রান। রবিন মামুনকে জিজ্ঞেস করে সাকিব কোথায়। মামুন জানায় সে নিজেও জানে না। রবিন বলে সাকিব মামুনের সাথে দেখা করার জন্যই বের হয়েছিল, এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। মামুন জানায় গতকাল রাত 9:30 তার কাছে একটা ফোন আসে অপরিচিত নাম্বার থেকে। আর সেই লোকটি জানায় সাকিব তার সাথে জিগাতলার একটি বাড়িতে দেখা করতে যায়। সে সাকিবের কথা জিজ্ঞেস করলে লোকটি তাকে বলে সাকিবের ফোন নষ্ট। তারপর রাত 1টায় মামুন ওই ঠিকানায় যায়, সেখানে সাকিব ছিল না। ঠিক এই সময় মামুনের ফোনে ব্যাংক থেকে একটা মেসেজ আসে। আর হেডকোয়ার্টার থেকে ফোন করে রবিনকে বলা হয় মামুনকে সেখানে নিয়ে যেতে। রবিন মামুনকে নিয়ে হেডকোয়ার্টারে আসে। সেখানে চিফ মামুনকে জানায় সেই কেসের একমাত্র সন্দেহভাজন ব্যক্তি, কারণ রাতের বেলা যে লোকটা মামুনকে ওই বাড়িতে ঢুকতে দেখেছিল সেই বাড়িতে একটা লাশ পাওয়া যায়। লাশটা সেই ব্যক্তির। মামুন সাকিবকে খুঁজতে গেলে যে ব্যক্তি তাকে আঘাত করেছিল আর মামুন তার গলা চেপে ধরেছিল। মামুন তখন চিফকে বলে এই লোকের সাথে গত রাতে তার শুধু হাতাহাতি হয়েছিল আর তার গলায় তখন কেউ অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। মামুন তার গলার অ্যানেস্থেসিয়া দেওয়ার সে ডাক্তার দেখালে রবিন বলে এটা মশার কামড়, কারণ রবিন মামুনকে একদমই পছন্দ করতো না। মামুন আরো বলে সে কেন এই লোকটাকে খুন করতে যাবে, সে তাকে চেনে না। রবিন বলে কারণ সে একটা গোল্ড স্মাগলার গ্রুপের সাথে জড়িত। লোকটার নাম নাসির, সে একটা চিহ্নিত গোল্ড স্মাগলার। এর আগেও 2বার ধরা খেয়েছে। মামুন টাকা পয়সার জন্যই লোকটাকে মেরে ফেলেছে। আর আজকে তার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকেছে, কিন্তু এসব কিছুই মামুন জানতো না। মামুন বলে কেউ তাকে ফাঁসাতে চাইছে। আর জানায় পরশু সাকিব অফিসে তার সাথে দেখা করে বলে কিছুদিন আগে তানিয়া একটা স্টোরি কভার করতে গিয়ে একটা লিঙ্ক পেয়েছে। আর সেটা নিয়ে সাকিব পার্সোনালি কিছু ইনভেস্টিগেশন করেছে। বড় কিছু একটা বেরিয়ে আসতে যাচ্ছে, যেটা দেশের সরকারকে পর্যন্ত নাড়িয়ে দিবে। আর মামুনেরও কনফিউশন দূর হয়ে যাবে তার দুলাভাইয়ের মার্ডার কেসটা সম্পর্কে। দর্শক বলে রাখি, আপনারা যারা বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজটা দেখেছেন তাদের হয়তো মামুনের দুলাভাইয়ের মার্ডার কেসটা সম্পর্কে মনে আছে। একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল আর তাকে উদ্ধার করতে গিয়ে মামুনের দুলাভাই মারা যায়। সাকিব জানায় এটা স্বাভাবিক কোনো ঘটনা না, এর পিছনে বিরাট কিছু একটা আছে। আর এটা বলার জন্যই সাকিব মামুনকে রাতের বেলায় ওই বাসায় ডেকেছিল। কোনো হুকুমত আলী বা কোনো হুকুমত হোসেন নামে কেউ জড়িত, কিন্তু মামুনের কথা চিফ এবং রবিন কেউই বিশ্বাস করে না। রবিন তখন বলে সাকিব মামুনকে বাসায় যেতে বলেনি,
মামুন নিজেই প্রতিদিন সাকিবের বাসায় যেত, কারণ তানিয়ার সাথে মামুনের পরকীয়া চলছিল। তাই হয়তো সাকিব আর তানিয়ার ঝগড়ার এক পর্যায়ে তানিয়াকে সাকিব মেরে ফেলে আর মামুনের সাথে দেখা করতে চেয়েছিল এটা নিয়ে কথা বলতে। এদিকে নাসির নামের যে লোকটা খুন হয়েছে তার গলায় মামুনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায়। মামুন বুঝে যায় সে পুরোপুরি ফেসে গেছে। তাকে আটকে রাখা হয়। তার ফোন, মানিব্যাগ সবকিছু নিয়ে যাওয়ার সময় আইডি কার্ডটা পাওয়া যায় না। মামুন জানায় গত রাতে হয়তো ধস্তাধস্তির সময় পড়ে গিয়েছিল, কিন্তু রাহি জানায় সে সেখানে আইডি কার্ড পায়নি। এদিকে একটা গাড়িতে সাকিবের লাশ পাওয়া যায় আর পুলিশ সাকিবের হাতে মামুনের আইডি কার্ডটি পায়। এরপর 18 সেপ্টেম্বর 2010 সালে এই ঘটনা দেখানো হয়। মামুন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তাকে তার বড় বোন ফোন দিয়ে বলে তার দুলাভাই তার গায়ে হাত তুলেছে। মামুন বিশ্বাস করে না, কারণ তার দুলাভাই এমন মানুষই না। তখন তার বোন বলে একটা থাপ্পড় মেরেছে। তার দুলাভাই গত 1 সপ্তাহ ধরে কেমন যেন পাগল পাগল হয়ে থাকে। কি হয়েছে মামুনকে বলে জিজ্ঞেস করতে। মামুন অফিসে এসে দেখে তার দুলাভাই একটা অপারেশনে যাচ্ছে। সেও তার সাথে যায় আর মামুন তার দুলাভাইকে জিজ্ঞেস করে কি হয়েছে, কি নিয়ে তার এত ট্রেস। তখন তার দুলাভাই তাকে বলে পত্রপত্রিকা পড়তে, দৈনিক মুক্তবাদ পত্রিকাটা পড়তে বলে আর মামুনকে রাস্তায় নামিয়ে দিয়ে সামনে এগিয়ে যায়। হঠাৎ মামুন একটা গুলির শব্দ শুনতে পায়। মামুন দৌড়ে সেই জায়গায় যায়। তখন একটা লোককে সে সেখান থেকে বের হতে দেখে। লোকটি কাউকে ফোনে জানায় তার নাম কুরামিন আর রুগী ডাক্তারের চেম্বারে অপারেশন চলছে। মামুন সেই গোডাউনে প্রবেশ করে। সেখানে তার দুলাভাই একটি কিডন্যাপ হওয়া বাচ্চাকে উদ্ধার করতে এসেছিল। মামুনও এসে তাকে সহায়তা করে বাচ্চাটাকে উদ্ধার করতে। এক পর্যায়ে দুজন লোক তার দুলাভাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে মামুনকে বলে হাত থেকে পিস্তল ফেলে দিতে আর মামুন তার দুলাভাইকে বাঁচাতে পিস্তল মাটিতে রাখে, কিন্তু তবুও ওই লোকগুলো তার দুলাভাইয়ের মাথায় গুলি করে দেয়। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। সাকিবের হাতে মামুনের আইডি কার্ড পাওয়ায় তার উপর সন্দেহ আরো বেড়ে যায়। মামুন রাহিকে বলে তারা কেউ তাকে বিশ্বাস করছে না। মার্ডারের 48 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। কেউ চাইছে তারা মামুনকে নিয়ে ব্যস্ত থাকুক। তানিয়া কি নিয়ে নিউজ করতে চাইছিল আর সাকিব কি ক্লু পেয়েছিল সেগুলো খুঁজতে বলে। রাহি জানায় সবকিছু প্রফেশনালি করা হবে, তাকে অপেক্ষা করতে বলে। রাহি চিপের রুমে এসে দেখে সে ফোনে কথা বলছে। সে কাউকে বলছে এটা কোন ভিডিও, আগেরটা নাকি নতুন ভিডিও। রাহি রুমে প্রবেশ করায় সে ফোন রেখে দেয়। চিপ রাহিকে বলে নাসির মার্ডার কেসে মামুনের নামে মামলা করতে আর 10 দিনের রিমান্ড চাইতে। সে রাহিকে আরো বলে এটা তার জীবনের একটা বড় কেস, যেটা দিয়ে তার কেরিয়ার টেক অফ করবে। আর চিপ সবাইকে গিয়ে বলে এই 2টা কেস নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে। তার উপর চাপ এসেছে কেসটা সিআইডিতে হ্যান্ডওভার করার জন্য, কিন্তু সে বলেছে তাদের অফিসার মারা গিয়েছে, এটা তারাই সমাধান করবে, যেহেতু তাদের কাছে সাসপেক্ট আসামি মামুন রয়েছে আর সঠিক এভিডেন্স না পাওয়া পর্যন্ত তারা মামুনের বিষয়টাকে গোপন রাখবে। রিমান্ডের পর মামুনের স্বীকারোক্তি পেলে তখন বিষয়টা সবাইকে জানাবে। রাহি এবং সাবির মামুনকে নিয়ে আদালতে রওনা হয়। মামুন তার বিরুদ্ধে কেস করার পারমিশন পেপার দেখতে যায়। রাহি জানায় সেটা আদালতে দেওয়া হবে। মামুন অবাক হয়, এত দ্রুত কিভাবে পারমিশন হয়ে যায় ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশন ছাড়া। সে একজন লয়ার চায়, কিন্তু মামুনকে কোনো সুযোগ দেওয়া হয় না। তারা আদালতে যাওয়ার পথে সাবিরের ফোনে মামুনের বোন ফোন করে জানায় বাসায় চোর এসেছিল, কিন্তু কিছুই নেয়নি, সব উলটপালট করে গিয়েছে। মামুন তার অ্যারেস্ট হওয়ার বিষয়ে তার বোনকে কিছুই বলে না, জানায় সে কাজ নিয়ে ব্যস্ত আছে। মামুন রাহিকে বলে তানিয়ার বাসায় সবকিছু তছনছ করা ছিল, ওরা কিছু একটা খুঁজছে। মামুন গাড়ির গ্লাসে দেখতে পায় গত রাতে যে লোকটা তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করেছিল সেই লোকটা তাদের ফলো করছে। মামুন এটা রাহিকে বললে রাহি গাড়ি থেকে নেমে কাউকে খুঁজে পায় না। তারপর মামুনকে নিয়ে আদালতে আসা হয়। সে উপর থেকে দেখতে পায় তাদের ফলো করা সেই লোকটার সাথে রবিন কথা বলছে। মামুন বুঝতে পারে তার বিরুদ্ধে অনেক বড় চক্রান্ত হচ্ছে, তাই সে হঠাৎ বুকে ব্যথার ভান করে সবাইকে ইনহেলার আনতে পাঠিয়ে রাহিকে অজ্ঞান করে চেয়ারের সাথে বেঁধে ফেলে। আর মামুন সেখান থেকে পালানোর সময় সেই লোকটা তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু মামুন সেখান থেকে পালিয়ে যায়। এরপর 4 বছর আগের একটা ঘটনা দেখানো হয়। রাহি হাসপাতালে এক আসামিকে পাহারা দেওয়ার ডিউটি করছিল। সে আসামিকে হ্যান্ডকাপ লাগানোর সময় নার্স জানায় হ্যান্ডকাপ লাগানোর কোনো প্রয়োজন নেই, আসামির অপারেশন হয়েছে, 48 ঘন্টা না গেলে ডান বামে কাত হতেই পারবে না। রাহি একজন কনস্টেবলকে পাহারা রেখে ফোনে কথা বলতে যায় আর একটা চিৎকারের শব্দে সে ছুটে এসে দেখে কনস্টেবলকে আহত করে আসামি পালিয়ে গেছে। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। মামুন পালিয়ে যাওয়ায় চিফ সবাইকে অনেক বকাঝকা করে। সবাই জানায় যে লোকটা গুলি করেছিল সে হয়তো মামুনের লোক। চিফ রাহিকে অনেক কথা শোনায়, কারণ 4 বছর আগে আসামি পালিয়ে যাওয়ার কারণে তার এখনো প্রমোশন আটকে আছে আর এখন সে একই ভুল আবারও করেছে। আর রবিনকে বলে মামুনকে আবারও যেভাবেই হোক গ্রেপ্তার করতে। রবিন সবাইকে নির্দেশ দেয় সব সোর্স কাজে লাগাতে, মামুনের বোন ভাগ্নি সবার উপর নজর রাখতে, কিন্তু রাহিকে কোনো কিছুই বলে না। এতে রাহি অনেক কষ্ট পায়। তারা সবাই একসাথে খোঁজাখুঁজি করলেও রাহি আলাদাভাবে মামুনকে খুঁজতে শুরু করে। সে মামুনের বোনের বাসায় গিয়ে তার বোনকে বলে মামুন বাসায় আসলে যেন বলে রাহির সাথে দেখা করতে। সে তাকে বিশ্বাস করে। এদিকে মামুনকে দেখা যায় তার বোনকে ফোন করতে।
সে তাকে বলে সাকিব তানিয়ার কেসটা নিয়ে সে একটু ব্যস্ত আছে, তাই কিছুদিন বাসায় আসতে পারবে না। আর জানতে চায় বাসায় যে চুরি হয়েছে তার দুলাভাইয়ের কিছু নিয়েছে কিনা। তার আপা তখন তাকে বলে এসব কি হচ্ছে, সে কিছু লুকাচ্ছে কিনা, আর জানায় তাকে খুঁজতে রাহি এসেছিল। সে বলেছে সে তাকে বিশ্বাস করে। মামুন তখন বলে কেউই তাকে বিশ্বাস করে না, আর বলে যারা আমাকে শুনছে তাদের একটা কথাই বলতে চায়, তার কাছে কোনো উপায় থাকলে সেই কাজটা করতো না। এটা আসলে মামুন রবিনকে বলে, কারণ সে বুঝতে পেরেছিল রবিন তার বোনের কল ট্র্যাক করে তার লোকেশন বের করতে চেষ্টা করছে। আর রবিন লোকেশন ট্র্যাক করে ফেলে। মামুন এটিএম থেকে টাকা তুলে ব্যাংকে কল করে। ব্যাংক কর্মকর্তা তার নাম শুনে বিষয়টা কাউকে জানায়। মামুন জানতে চায় তার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা কোথা থেকে এসেছে, কারণ বিদেশ থেকে টাকা আসলে অ্যাকাউন্ট হোল্ডারকে আগে থেকেই ইনফর্ম করা হয়, কিন্তু তাকে কিছুই জানানো হয়নি। ব্যাংক কর্মকর্তা মামুনকে বলে 1 ঘন্টা পর ব্যাংকে আসতে, সে সব ইনফরমেশন কালেক্ট করে রাখবে। আর এই বিষয়টা ব্যাংক কর্মকর্তা কোনো একজনকে ফোন করে জানিয়ে দেয়। আর কিছুক্ষণ পর কুরামিন নামে সেই লোকটা কয়েকজন লোক নিয়ে মামুনকে সেখানে খুঁজতে আসে। 1 ঘন্টা পর মামুন ব্যাংকের কাছে আসতে দেখা যায় সেখানে পুলিশের বেশ কিছু সোর্স পাহারায় আছে। আর এদিকে হঠাৎ মামুনকে রবিন দেখে ফেলে, তাকে ধরার জন্য চেষ্টা করে, কিন্তু মামুন পালিয়ে যায়। আর সে এক চায়ের দোকানে মিলন নামে তার এক পরিচিত টুরিস্ট পুলিশ অফিসারের সাথে দেখা করতে আসে। আর তাকে বলে তার দুলাভাই মারা যাওয়ার আগে যে কিডন্যাপ কেসটা সলভ করেছিল সে ফাইলটা কোর্ট থেকে তাকে এনে দেওয়ার জন্য। মিলন তখন মামুনকে বলে থানায় তো কপি আছে, আপনি তো চাইলেই নিতে পারেন, কিন্তু মামুন বলে তার দুলাভাইয়ের এই কেসটার পর থেকে সবাই তার সাথে কেমন করে, তাই সে চাইলেই নিতে পারে না, তাই মিলনের কাছে হেল্প চায়। আর মিলন কোর্টে ফাইলটা আনতে গিয়ে মামুন যে পলাতক আসামি এটা জেনে যায়। এরপর মামুন গাড়ি নিয়ে কোর্টের সামনে থেকে মিলনকে নিতে আসে আর তাকে বলে ফোনটা বন্ধ করতে। তারা গাড়ি করে একটা পুরনো কারখানায় আসে। মামুন মিলনকে জানায় তার পালানো ছাড়া কোনো উপায় ছিল না। তানিয়া, সাকিব আর তার দুলাভাইয়ের মার্ডার সবকিছু একসাথে কানেক্টেড। তার দুলাভাইয়ের খুনটা পরিকল্পিতভাবে করা হয়েছে। মিলন জানতে চায় কিভাবে। মামুন তাকে বলে ধরো তোমার হাতে গান, আমার হাতেও গান, তোমার কথা মতো আমি পিস্তলটা মাটিতে রেখে দিলাম। মিলন বলে আপনাকে। মামুন বলে কিন্তু ওরা দুলাভাইকে গুলি করে কেন? তখন মিলন উত্তর দেয় কারণ ওরা দুলাভাইকেই মারতে এসেছিল। মামুন জানায় ওই কিডন্যাপ কেসটা সাজানো ছিল। মিলন তখন মামুনকে বলে সে তার সাথে আছে। এদিকে কুরামিন নামের লোকটাকে দেখা যায় খাবার নিয়ে শাপলা জুয়েলারি নামে একটা দোকানের ভিতর আসে। সেখানে আরো একটা লোককে দেখা যায়। এই লোকটাকে দিয়ে মূলত সাকিবের স্ত্রী তানিয়াকে হত্যা করানো হয়েছে। হত্যার কারণ হচ্ছে একটা ভিডিও। সেই ভিডিওটা পেয়েছে কিনা লোকটা কুরামিনকে জিজ্ঞেস করে। কুরামিন কোনো উত্তর দেয় না। লোকটা তার ইন্ডিয়া পালিয়ে যাওয়ার ব্যাপারে কুরামিনকে জিজ্ঞেস করলে কুরামিন জানায় তাকে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে মামুনকে অ্যারেস্ট করতে রাহি সেই কারখানায় চলে আসে। মামুন তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে তাকে সব দিক থেকে ফাঁসানো হচ্ছে। একটা মামলা হলে তার লাইফ ক্যারিয়ার সব শেষ। তার পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। সে রাহির কাছে 2 দিন সময় যায়, তারপর নিজে এসে তার কাছে স্যালেন্ডার করবে বলে কথা দেয়। রাহি মামুনের কথায় রাজি হয়, কিন্তু সেও মামুনের সাথে থাকবে বলে জানায়। এরপর মামুন আর রাহি যায় তার ব্যাংকে 50 লক্ষ টাকা কোথা থেকে এসেছে এটা জানতে। রাহি ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে মামুনের ব্যাংক ইনফরমেশন চাইলে ব্যাংক ম্যানেজার জানায় সে রবিনকে সব তথ্য দিয়ে দিয়েছে। রাহি জানায় তদন্তের জন্য তারও কিছু তথ্য লাগবে। ব্যাংক ম্যানেজার একটু ইতস্ত বোধ করে। সে রাহিকে তথ্যগুলো দেয় আর কাউকে ফোন করে সেটা জানায়। রাহি মামুনকে এসে জানায় টাকা পানামা থেকে কোনো একজন পাঠিয়েছে, কিন্তু মামুন তাকে চেনে না। মামুন তার দুলাভাইয়ের কেস ফাইলটা থেকে জয়নাল আবেদিন নামে একজন লোকের ঠিকানা পায়। জয়নাল আবেদিন হচ্ছে সেই কিডন্যাপ হওয়া মেয়েটির বাবা, যে মেয়েটাকে উদ্ধার করতে গিয়ে তার দুলাভাই মারা গিয়েছিল। সেই ঠিকানায় গিয়ে জানতে পারে এই লোক 5-6 বছর আগে এখান থেকে চলে গেছে অন্য এক ঠিকানায়। সেখানে গিয়েও ওই লোকের খোঁজ পাওয়া যায় না। আর সেখানে একজন জানায় এই লোকের অনেক ব্যবসা, কোনো ঠিক ঠিকানা নাই। লোকটি আরো জানায় জয়নাল আবেদিনের মেয়ে তার ভাইয়ের মেয়ের সাথে পড়ে। মেয়েটা এখন যে ভার্সিটিতে পড়ে সে ঠিকানা মামুনকে দেয়। এদিকে পুলিশ ফরেনসিক রিপোর্ট দেখে বুঝতে পারে সাকিবের হাতে মামুনের আইডি কার্ডটা কেউ পরিকল্পিতভাবে মার্ডার করার পর রেখে এসেছে। আর সাকিব আর তানিয়াকে যে খুন করেছে সে লেফট হ্যান্ডেড কোনো লোক, কিন্তু মামুন রাইট হ্যান্ডেড। তবে নাসির মার্ডার কেসে মামুনই প্রাইম সাসপেক্ট, তাকে শহরে খোঁজাখুঁজি চলছে। এদিকে সাকিবের বাড়ি থেকে 2 বাড়ি আগে একটা সিসিটিভি ফুটেজ থেকে চাক্কু জয়নাল নামে একজনকে দেখা যায়। সে একজন ভাড়াটিয়া খুনি। কিছুক্ষণ আগে কুরামিন যে লোকটাকে খাবার এনে দিয়েছিল সেই হচ্ছে মূলত চাক্কু জয়নাল, কিন্তু চিফ এই বিষয়গুলোকে পাত্তা দেয় না। সে দ্রুত মামুনকে খুঁজতে বলে। অন্যদিকে মামুন এবং রাহি নাবিলা নামের সেই মেয়েটার ভার্সিটিতে এসে তার সাথে দেখা করে। আর মেয়েটার কাছে তার বাবার ঠিকানা চাইলে সে দিতে রাজি হয় না। মামুন তাকে অজ্ঞান করে পুরনো সেই ফ্যাক্টরিতে নিয়ে আসে। জ্ঞান ফিরে
নাবিলা জানায় তার কিডন্যাপের ঘটনাটা ফেক ছিল। তার বাবা তাকে কোনো এক আঙ্কেলের কাছে পাঠায় সেখানে কিছুদিন থাকতে। তারপর পুলিশ এসে তাকে উদ্ধার করে। যে কিডন্যাপ কেসে মামুনের দুলাভাই মারা যায়। নাবিলার কাছে লোকটির বর্ণনা শুনে মামুন বুঝে যায় এই লোকটি কোর্টে তাকে গুলি করতে চেয়েছিল, যার নাম কুরামিন। আর নাবিলা তার বাবা সম্পর্কে বলে তাদের সাথে তার বাবার সম্পর্ক ভালো না, সে অনেক 2 নাম্বারই কাজ করে, কোথায় থাকে কি করে সে এবং তার পরিবার কেউই কিছু জানে না। তার মায়ের সাথে তার বাবার সম্পর্ক ভালো না হওয়ায় তার আলাদা থাকে। তার বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করে। তার অনেকগুলো পাসপোর্টও রয়েছে, কিন্তু তার আসল নাম হচ্ছে হুকুমত চৌধুরী। এই নাম সে কোথাও ব্যবহার করে না। 3-4 বছর ধরে তার বাবা দেশে আসে না, তবে দেশে আসলে আটিবাজার রোডে শাপলা জুয়েলারি নামে তার একটা জুয়েলারি শপ আছে, সেখানে তাকে পাওয়া যেতে পারে। এরপর মামুন আর নাবিলা শাপলা জুয়েলারিতে আসলে সেখানে মানুষের অনেক ভিড় দেখতে পায়। রাহি সামনে এসে দেখে এখানে চাক্কু মিজানের লাশ উদ্ধার করেছে পুলিশ, মানে চাক্কু মিজানকে কুরামিন হয়তো মেরে ফেলেছে। মামুন অনেক হতাশ হয়। সে ভেবেছিল শাপলা জুয়েলারিতে গিয়ে কাউকে পেলে অনেক তথ্য জানা যাবে। রাহি মামুনকে সারেন্ডার করতে বলে, কারণ সে একা একা আর কিছুই সমাধান করতে পারবে না। এরপর মামুন রাহিকে নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তার বোনের বাসায় আসে আর তার বোনকে সব ঘটনা খুলে বলে, কারণ মামুন সিদ্ধান্ত নেয় সে সারেন্ডার করবে। মামুন তার বোনের কাছে তার দুলাভাই সম্পর্কে জানতে চাইলে তার বোন জানায় মারা যাওয়ার আগের দিন মামুনের দুলাভাই মন্ত্রণালয়ে গিয়েছিল কারোর সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং করতে। সেখান থেকে এসে রাতে তার মন মেজাজ খুব খারাপ ছিল। আর তখনই মামুন তার বোনের বাসায় টিভিতে দেখতে পায় সাকিব এবং তানিয়া হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে পুলিশ মামুনকে খুঁজছে, এমন একটি খবর প্রকাশ করা হয়। কিন্তু ডিপার্টমেন্টের কেউই জানতো না কিভাবে এই খবরটা লিক হলো। বোনের বাসা থেকে বের হয়ে মামুন রাহিকে গাড়ির বাইরে বের করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে রবিন টুরিস্ট পুলিশ মিলনকে ডেকে নিয়ে আসে আর জানতে চায় মামুন কেন তার কাছে এসেছিল। মিলন জানায় মামুন তার দুলাভাইয়ের কেস ফাইলটা কোর্ট থেকে তাকে আনতে বলেছিল, আর সেটা এনে দিলে মামুন ফাইল নিয়ে চলে যায়। মামুন যে পলাতক আসামি এটা সে জানতো না, তাই পুলিশকেও সে ইনফর্ম করেনি। রবিন বলে মামুনের সাথে এরপর দেখা হলে তাকে জানাতে। এরপর মিলন সে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় কেউ একজন খামে করে তাকে একটা ছবি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ছবিটা 22 জুলাই 2010 সালের। মিলন রাস্তা দিয়ে হাঁটার সময় খেয়াল করে পুলিশের একজন লোক তাকে ফলো করছে। লোকটির সাথে সে একটু খাতির জমিয়ে তাকে চা খাওয়াতে নিয়ে আসে আর তার চায়ে কিছু একটা মিশিয়ে দেয়। মিলন লোকটাকে দূরে দাঁড় করিয়ে রেখে চায়ের বিল দেওয়ার নাম করে চায়ের দোকানদারের ফোন দিয়ে মামুনের সাথে যোগাযোগ করে। এদিকে মামুনকে দেখা যায় সে নিজেই নিজের চুল কেটে ফেলে যেন সহজে তাকে চেনা না যায়। আর মিলন সে পুলিশের লোকটাকে ফাঁকি দিয়ে বাইক নিয়ে চলে আসে মামুনের সাথে একটা জঙ্গলে দেখা করতে আর তাকে ওই ছবিটা দেয়। মিলন মামুনকে বলে যে আপনাকে এই ছবিটা পাঠিয়েছে আর যে আপনাকে মেসেজ দেয় সে একই লোক, সে হয়তো পুলিশের কোনো লোক। লোকটি জানে মিলন মামুনকে ধরিয়ে দেয়নি, তাই তার মাধ্যমে ছবি পাঠিয়েছে। ছবিটা দেখে মামুন সেখানে মঞ্জুরুল করিম নামে একজনকে চিনতে পারে, বাকিদেরকে সে চেনে না। ছবির পেছনের ডেটটা দেখে মামুনের তার দুলাভাইয়ের কথা মনে পড়ে যায়। সেদিন তার দুলাভাই তাকে দৈনিক মুক্তবাগ পত্রিকাটা পড়তে বলেছিল। মামুন মিলনকে নিয়ে পাবলিক লাইব্রেরিতে যায় 2010 সালের সেই সময়ের দৈনিক মুক্তবাগ পত্রিকার খোঁজে। কি এমন খবর ছাপা হয়েছিল সেই পত্রিকায়। এদিকে রবিন এবং চিফ রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে বুঝে যায় গাড়িতে মিলনের পাশে হয়তো মামুন রয়েছে। আর গাড়িটিকে পাবলিক লাইব্রেরির দিকে যেতে দেখে তারা রওনা হয় মামুনকে গ্রেপ্তার করতে। সেখানে মামুন পত্রিকার প্রথম পেজে জুনায়েদ নামে একটা ছেলের ছবি দেখে। তাকে পাঠানো সেই ছবিতেও এই জুনায়েদের ছবি রয়েছে। ছেলেটি হচ্ছে প্রতিমন্ত্রীর ছেলে। সে আত্মহত্যা করেছে বলে সে সময় একটি নিউজ ছাপা হয় যে প্রতিমন্ত্রী মারা গিয়েছে গত বছর। আর আত্মহত্যার পরদিন ব্যাক পেজে নিউজ ছাপা হয় প্রতিমন্ত্রী ছেলেকে দাফন করে রাত 8টার ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে গেছে। ছেলেকে দাফন করেই বাবা চলে গেল সিঙ্গাপুর। এটা নিয়ে মামুনের সন্দেহ হয়। এরপর আবারও নিউজ হয় জুনায়েদের অপমৃত্যুর মামলা হয়েছে, আর এই মামলার তদন্ত কর্মকর্তা ছিল মামুনের দুলাভাই। সেই প্রতিমন্ত্রী 2 মাস পর সিঙ্গাপুর থেকে ফিরে এসে 17 ডিসেম্বর অফিসে জয়েন করে। সেদিনই মামুনের দুলাভাই মন্ত্রণালয়ে গিয়েছিল, আর পরদিন তার দুলাভাইকে হত্যা করা হয়। এদিকে রবিন তার টিম নিয়ে মামুনকে গ্রেপ্তার করতে সেখানে চলে আসে। মামুন মিলনের পিস্তলটা ছিনিয়ে নিয়ে তার মাথায় ঠেকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আবারও রাস্তায় বেরিয়ে দেখে রাহি বাইক নিয়ে আসছে। সে মামুনকে বাইকে উঠতে বলে আর তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাহি তখন মামুনকে অ্যারেস্ট করতে চায়। মামুন তখন রাহিকে বলে তাকে মেরে ফেলতে, না হয় সে আর থামবে না। রাহিকে মামুন সেই ছবিটা দেখায় আর বলে প্রতিমন্ত্রীর ছেলে কেন আত্মহত্যা করেছিল। সাকিব আর তানিয়া সেটা জেনে গিয়েছিল বলেই তাদের মেরে ফেলা হয়েছে। তার দুলাভাইও এটা জেনে ফেলেছিল বলে কিডন্যাপিং এর নাটক সাজিয়ে তাকেও মেরে ফেলা হয়েছে। আর সাকিব তানিয়াকে মেরে তাকে খুনি বানানো হয়েছে।
রাহি বলে হয়তো কোনো একটা ভিডিও আছে। রাহি সেদিন চিপকে একটা ভিডিও নিয়ে কথা বলতে শুনেছিল। মামুন জানতে চায় সে কিভাবে জানে ভিডিও আছে, কিন্তু রাহি মামুনকে বলে এটা বলা যাবে না। মামুন নিজেও তখন বলে রাহি ঠিকই বলেছে, কোথাও না কোথাও একটা এভিডেন্স আছে, এটা ওরা ধ্বংস করতে চায়। এরপর ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। 18 জুলাই 2010 সালের ঘটনা দেখানো হয়। প্যারামাউন্ট রিসোর্টে একটা পার্টিতে মঞ্জুরুল করিম, প্রতিমন্ত্রীর ছেলে জুনায়েদ এবং তার গার্লফ্রেন্ড সুফিয়াকে দেখা যায়। মামুনের কাছে থাকা সেই ছবিতেও কিন্তু জুনায়েদ এবং সুফিয়াও ছিল। পার্টি শেষে সুফিয়া এবং জুনায়েদ হোটেলের একটি রুমে চলে আসে। তখন মঞ্জুরুল সুফিয়াকে ফোন দেয়। মঞ্জুরুল সুফিয়াকে তার সাথে দেখা করতে বলে। সুফিয়া জানায় তার শরীর অনেক খারাপ, সে দেখা করতে পারবে না। মঞ্জুরুল তার উপর ভীষণ রাগ করে। তাদের কথায় বোঝা যায় আগে মঞ্জুরুল এবং সুফিয়া রিলেশনে ছিল, কিন্তু এখন সুফিয়া জুনায়েদের সাথে রিলেশনে আছে। কিন্তু সুফিয়ার সাথে জুনায়েদের এই রিলেশনের কথা মঞ্জুরুল জানতো না। জুনায়েদ সুফিয়াকে বলে তাদের রিলেশনের কথা মঞ্জুরুলকে জানিয়ে দিতে। সুফিয়া তখন বলে মঞ্জুরুল এটা সহজভাবে নিবে না, সময় হলে সে সব বুঝিয়ে বলবে। এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসে। রাহি মামুনের কাছে জানতে চায় এই ছবিটা তাকে কে পাঠিয়েছে। মামুন আননোন নাম্বারে তাকে বিভিন্ন মেসেজ এবং এই ছবিটা পাঠানোর ব্যাপারে রাহিকে বলে। রাহি মামুনের কাছে সেই আননোন নাম্বারটা চায়। সে বলে এই নাম্বারটা কার, এটা খুঁজে বের করে লোকটার সাথে দেখা করলে আমরা অনেক ইনফরমেশন জানতে পারবো। মামুন রাহিকে নাম্বারটা দেয়। রাহি এই নাম্বারের নাম এবং লোকেশন বের করে। এটা ফরিদা আহমেদ নামে কারো নামে কেনা একটা সিম। গত 12 ঘন্টায় 2টা লোকেশনে সিমটা ওপেন হয়েছে, একবার সচিবালয়ে এবং আরেকবার প্যারামাউন্ট হোটেলে। মামুন খেয়াল করে তাকে পাঠানো ছবিটিও প্যারামাউন্ট রিসোর্টে তোলা। তারা দুজন মিলে সেই হোটেলে যায়। সেখানে ফরিদা আহমেদ নামে কাউকে তারা খুঁজে পায় না। আর সেই হোটেলে একটা ছবিতে তাকে পাঠানো ছবির সেই মেয়েটাকে দেখতে পায়। হোটেলের ম্যানেজার জানায় মেয়েটি হচ্ছে হোটেলের ডিরেক্টর সুফিয়া বিনতে রশিদ, তাদের চেয়ারম্যান স্যারের মেয়ে। মামুন সুফিয়ার সাথে দেখা করতে চাইলে ম্যানেজার বলে সুফিয়া দেশের বাইরে। এদিকে সিসিটিভিতে সুফিয়া মামুন আর রাহিকে দেখে ম্যানেজারকে ফোন দেয় আর তাদের সাথে দেখা করতে চায়। তাদেরকে তার রুমে নিয়ে আসতে বলে। সুফিয়া দেশে নেই, এটা ম্যানেজার তাদের মিথ্যে বলেছিল। এরপর মামুন আর রাহি সুফিয়ার সাথে দেখা করে। মামুন সুফিয়াকে জিজ্ঞেস করে আপনি কেন আমাকে সাহায্য করছেন। সুফিয়া অস্বীকার করে। মামুন তাকে বলে আপনি আর তানিয়া একসাথে পড়তেন, আপনি তাকে আপনার প্রেমিকের সুইসাইডের ব্যাপারে বলেছিলেন এবং তাকে ভিডিও দিয়েছিলেন। সুফিয়া সবকিছু অস্বীকার করে। সুফিয়া যে তানিয়ার ক্লাসমেট ছিল এটা মামুন জানতে পেরেছে সুফিয়ার রুমে থাকা তার স্কুলের ছবিগুলো দেখে। মামুন জানতো তানিয়া কোথায় পড়াশোনা করেছে। এরপর মামুন সুফিয়াকে তার পাঠানো সেই ছবিটা দেখায় যেখানে সে জুনায়েদের হাত ধরে আছে। মামুন রিকোয়েস্ট করায় সুফিয়া সবকিছু বলতে রাজি হয়, কিন্তু রাহির সামনে কথাগুলো বলতে সে সংকোচ বোধ করলে মামুন বলে রাহি তার ফিয়ান্সে, তার সামনে বলা যাবে। সুফিয়া তখন বলতে শুরু করে জুনায়েদ তাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিল আর সেও রাজি হয়েছিল। এরপর 22 জুলাই 2010 সালের ঘটনা দেখানো হয়। এক পার্টিতে জুনায়েদ আর সুফিয়া ডান্স করছিল। মঞ্জুরুল এটা দেখে রেগে যায় আর সুফিয়াকে টেনে হিচড়ে নিয়ে যেতে চাইলে জুনায়েদ তাকে বাধা দেয়। জুনায়েদ আর মঞ্জুরুলের মধ্যে মারামারি লেগে যায়। জুনায়েদকে মঞ্জুরুল আর তার দুইজন সঙ্গী মারতে মারতে সুইমিং পুলে নিয়ে যায় আর সেখানে তাকে চুবিয়ে মেরে ফেলে। পরদিন সারা দেশে নিউজ হয় জুনায়েদ আত্মহত্যা করেছে। আর এই বিষয়ে মামুনের দুলাভাই সুফিয়ার সাথে কথা বলতে গেলে তার বাবা তাকে দেখা করতে দেয়নি আর তাকে নিয়ে লন্ডন চলে যায়। 10 বছর পর দেশে ফিরে তানিয়ার সাথে দেখা হয় তার। তানিয়া তার একটা ইন্টারভিউ করতে চেয়েছিল আর সুফিয়া তখন তানিয়াকে মার্ডার সম্পর্কে কিছু কথা বলেছিল। তানিয়া ইনভেস্টিগেশন করতে গিয়ে বিপদে পড়ে যায়। মামুন তার দুলাভাইয়ের বিষয়ে জানতে চাইলে সুফিয়া জানায় সে তাকে আর কিছুই বলবে না। একজন মৃত্যু পথযাত্রীর ইচ্ছে পূরণ করার জন্য সে মামুনকে এত কিছু বলেছে, কারণ মামুনকে ওরা আর বাঁচিয়ে রাখবে না। তখনই রাহির ফোনে কুরামিন লোকটার ফোন আসে। মামুন এটা দেখে ফেলে। তখনই রাহি তার পিস্তল বের করে সুফিয়াকে বলে ভিডিওটা কোথায়, সেদিন মার্ডারের পুরো ঘটনা আপনি ভিডিও করেছিলেন আর এই ভিডিওর জন্য সাকিব স্যার আপনার সাথে দেখা করতে এসেছিল আর আপনি বিপদ টের পেয়ে দেখা করতে যাননি। সে আরো বলে মামুন তার ফিয়ান্সে না, শুধু এই ভিডিও পর্যন্ত আসার জন্যই সে মামুনকে এখনো বাঁচিয়ে রেখেছে, না হয় কবেই গুলি করে মেরে ফেলতো। কোর্ট থেকে সেই মামুনকে পালাতে দিয়েছে, গাড়ি নিয়ে পালাতেও সে ইচ্ছে করে সাহায্য করেছে। সুফিয়া রাহিকে বলে তুমি হুকুমতের লোক। মামুন জিজ্ঞেস করে কোন হুকুমত। হুকুমত নামে একজন আমেরিকা থাকে, সে 2 বছর ধরে দেশে আসে না। সুফিয়া জানায় হুকুমত কোনো মানুষ না, হুকুমত একটা চক্র। এরা আড়ালে থেকে দেশের সবকিছু নিয়ন্ত্রণ করে, সিস্টেম এদের কিছুই করতে পারে না। এদের বিরুদ্ধে গেলেই এরা তাদের শেষ করে দেয়। তখন রাহি আর মামুনের মধ্যে ফাইট শুরু হয় আর পিস্তল নিয়ে দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে রাহির পেটে গুলি লেগে যায়। এরপর আবারও 24 জুলাই 2010 সালের ঘটনা দেখানো হয়। প্রতিমন্ত্রীর ছেলে জুনায়েদ মারা যাওয়ার পর মন্ত্রীর সাথে দেখা করতে মঞ্জুরুলের বাবা আসে। তাকে একটা অডিও রেকর্ড শোনানো হয় যেখানে কেউ একজন বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট, যা হওয়ার হয়ে গেছে, ক্ষতিপূরণ বাবদ তাকে 500 কোটি টাকা দেওয়া হয়, তিনি যেন সবকিছু ভুলে যান আর মাফ করে দেন। কিন্তু যদি তিনি না মেনে নেন তবে তার মন্ত্রিত্ব থাকবে না,
তার পরিবার ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দেওয়া হয়। আর মামুনের দুলাভাইকে দেখা যায় চিপের সঙ্গে দেখা করতে এসেছে। সে চিপকে বলে জুনায়েদের কেসটা সুইসাইড বলে মনে হচ্ছে না। চিপ তখন বলে ছেলেটা মাতাল অবস্থায় সুইমিং পুলে পড়ে মারা গিয়েছে, কেন তোমার এটা আত্মহত্যা মনে হচ্ছে না? মামুনের দুলাভাই জানায় 2-3 লোক দেখেছে মঞ্জুরুল জুনায়েদকে পার্টি থেকে টেনে হিচড়ে নিয়ে গেছে। সে আরো বলে মঞ্জুরুলকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু বেরিয়ে আসবে। কিন্তু চিপ বলে এমন হাই প্রোফাইল মানুষকে কোনো স্ট্রং এভিডেন্স ছাড়া অ্যারেস্ট করা সম্ভব না। চিপ তাকে কেসটার ফাইনাল রিপোর্ট জমা দিয়ে দিতে বলে। এরপর 17 সেপ্টেম্বর 2010 সালের ঘটনা দেখানো হয়। মন্ত্রী বিদেশ থেকে ফিরে আসার পর মামুনের দুলাভাই তার সঙ্গে দেখা করতে যায়। সে মন্ত্রীকে বলে আপনার ছেলে আত্মহত্যা করেনি, 2-3 লোক দেখেছে মঞ্জুরুল জুনায়েদকে টেনে হিচড়ে পার্টি থেকে বের করে নিয়ে গেছে, কিন্তু তারা ভয়ে সামনে আসছে না। এখন একটাই উপায় আছে, মঞ্জুরুলকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা, কিন্তু আই উইটনেসের লিখিত স্টেটমেন্ট ছাড়া সে এগোতে পারছে না। এই জন্য মন্ত্রীর কাছে সে হেল্প চায়, কিন্তু মন্ত্রী বলে যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন। মামুনের দুলাভাই মন্ত্রীকে জানায় জুনায়েদের শরীরে কোনো অ্যালকোহল পাওয়া যায়নি, তাহলে মাতাল হয়ে পানিতে পড়ে যাবে কেন? এটা একটা মার্ডার, আপনি চান না খুনিরা সাজা পাক? তখন মন্ত্রী তাকে ধমক দিয়ে বলে আমার থেকে আপনার দরদ বেশি, আর আস্তে আস্তে বলতে থাকে হুকুমতের লোকরা মানবে না। মন্ত্রী তাকে চলে যেতে বলে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। সোফিয়া মামুনকে বলে শুধু হুকুমতের বিষয়টা জেনে গিয়েছিল বলে আপনার দুলাভাইকে ওরা মেরে ফেলেছে। এই হুকুমতটাই সরকার তৈরি করে, সিস্টেম এদের কিছুই করতে পারে না। মামুন সোফিয়াকে বলে আপনার কাছে একটা ভিডিও আছে। সোফিয়া জানায় তার কাছে কোনো ভিডিও নেই, সে রেকর্ড করার জন্য চাপ দিয়েছিল কিন্তু রেকর্ড হয়নি, আর তানিয়ার সাথে এগুলো শেয়ার করায় তার ভুল হয়েছে। মামুন তাকে সামনে আসতে বলে, কারণ সে নিজেই প্রত্যক্ষদর্শী। সোফিয়া রাজি হয় না, সে চায় না এর জন্য তার পরিবার বিপদে পড়ুক, কিন্তু মামুন বলে সে এখন কি করবে। সোফিয়া জানায় সে আজকের ফ্লাইটে লন্ডন চলে যাবে আর মামুনকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করবে, আর এখানে যা কিছু ঘটেছে এটা সে কোনোদিন কাউকে জানাবে না, এতটুকু সাহায্যই সে করতে পারবে। মামুন সেখান থেকে চলে যায়, সে হতাশ হয়ে পড়ে। এরপর সে একটা এটিএম বুথে গিয়ে টাকা তোলে, আর রাস্তা পার হয়ে একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে তার বোনকে ফোন করে। তার বোন তাকে সারেন্ডার করতে বললে মামুন বলে কাকে বিশ্বাস করব, এই পৃথিবীতে সবারই মুখোশ আছে, কেউই রিয়েল না। মামুনের ফোন ট্র্যাক করে রবিন সব শুনছিল। মামুন আরো বলে সে এর শেষ না দেখে ছাড়বে না। সে ওই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তখন কুরামিন তার কিছু লোক নিয়ে সেখানে এসে মামুনকে খুঁজতে থাকে। মামুন এটিএম বুথের উপর একটা ফোন রেখে এসেছিল। কুরামিন আসার পর মামুন আড়ালে থেকে সেই ফোনে কল করে। কুরামিন সেই কল রিসিভ করলে মামুন তাকে বলে তুই হুকুমতের ভাড়াটেক নেই, তুই দুলাভাই তানিয়া এবং সাকিবকে মেরেছিস, আর বলে মঞ্জুরুল করিমকে বলবে কাল আমি যেখানে আসতে বলবো সেখানে না হয় জুনায়েদকে মারার আমার কাছে যে ভিডিও আছে সেটা আমি ভাইরাল করে দিব। 2 ঘন্টা পর আবারও এই নম্বরে কল দিব, কিন্তু তখন কুরামিন মামুনকে উল্টো 2 ঘন্টা সময় দেয়। 2 ঘন্টার মধ্যে মামুন যদি তাকে ভিডিও না পাঠায় তবে সে তার বোন এবং ভাগ্নিকে মেরে ফেলবে। মামুন তার আসল ফোনটি অন করে আর তার বোনের বাসার দিকে দৌড়ে যেতে থাকে। সে তার বোনকে বারবার কল দিতে থাকে, কিন্তু তার বোন ফোন ধরছিল না। মামুন তখন রবিনকে কল করে বলে তুমি ট্র্যাক করে দেখতে পাচ্ছ আমি কোন দিকে যাচ্ছি, আমার বোন আর ভাগ্নি বিপদে। রবিনকে সে বলে তার বোনের বাসার দিকে একটু যেতে, সেও সেখানেই যাচ্ছে, চাইলে তাকে ধরতে পারবে। আর আগে অফিসারদের একটু বাসায় গিয়ে চেক করতে বলে, কিন্তু রবিন বলে এটা হয়তো মামুনের নতুন কোনো চালাকি। মামুন তাকে বারবার রিকোয়েস্ট করলে সে বলে সে এমন কিছু করতে পারবে না, আর ফোন কেটে দেয়। মামুন দৌড়ে তার বোনের বাসার দিকে যেতে থাকে। রবিন মামুনের বোনের বাসার কাছে যে অফিসাররা ডিউটিতে ছিল তাদের কল করে। সে অফিসাররা জানায় তারা সেখান থেকে চলে আসছে। রবিন তাদের জিজ্ঞেস করে তারা কেন চলে এসেছে। তখন অফিসাররা জানায় তাদেরকে চলে আসতে বলা হয়েছে। কে চলে আসার জন্য বলেছে সেটা শোনার পর রবিন নিশ্চুপ হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় মামুন লুকিয়ে তার বোনের বাসায় আসে। জানালা দিয়ে দেখতে পায় বাসার ভিতর বেশ কিছু লোকজন। মামুন একটু আওয়াজ করলে ঘরের ভিতর থেকে কয়েকজন বেরিয়ে আসে। মামুন তাদের গুলি করে মেরে ফেলে, আর ঘরে প্রবেশ করতেই দেখে একজন তার বোনের মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতের পিস্তল ফেলে দিতে বলে। মামুনের বোন মামুনকে বলে লোকটিকে গুলি করতে। মামুনের মনে পড়ে যায় তার দুলাভাইয়ের মৃত্যুর সেই ঘটনা। পিস্তলটি টেবিলে রেখে তৎক্ষণাৎ সেটি আবারও উঠিয়ে মামুন লোকটিকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় মামুন তার বোন ভাগ্নি সহ সবাই কান্নায় ভেঙে পড়ে। আর তখনই তাদের মধ্যে আরো একজন কোথা থেকে এসে মামুনকে গুলি করতে চায়। মামুনও তার নিজের পিস্তল বের করে তাক করে, কিন্তু তার পিস্তলের গুলি শেষ হয়ে গিয়েছিল। লোকটি তাকে গুলি করবে, ঠিক ওই সময় রবিন এসে লোকটিকে গুলি করে মেরে ফেলে আর মামুনকে অ্যারেস্ট করে। তার বোনকে বলে সাবির আসছে, সাথে 2 জন কনস্টেবল পাহারায় থাকবে, চিন্তার কিছু নেই। রবিন মামুনকে নিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়ায়। মামুন রবিনকে বলে তাকে একটু সময় দিতে।
সে সবার মুখোশ খুলতে চায়, কিন্তু রবিন রাজি হয় না। সে ইলিগেল কিছু করতে পারবে না। আর মামুনের দিকে পিস্তল তাক করে তাকে গাড়িতে তুলে তাকে বলে গাড়ি চালাতে। মামুন হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করে। রবিন মামুনের মাথায় পিস্তল ঠেকিয়ে গাড়ি আস্তে চালাতে বলে, কিন্তু মামুন রবিনকে জিজ্ঞেস করে সে কুরামিনকে কিভাবে চিনে, কারণ মামুন রবিনকে কুরামিনের সাথে কোর্টে কথা বলতে দেখেছে। রবিন জানায় একটা কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে লোকটার সাথে তার পরিচয় হয়েছিল, এর বেশি কিছু সে জানে না। মামুন হঠাৎ গাড়ি ব্রেক করে আর রবিনের হাত থেকে পিস্তলটি কেড়ে নেয়। রবিনের দিকে পিস্তল টিকিয়ে তার হাতে থাকা হ্যান্ডকাপ তার নিজের হাতে লাগিয়ে সেটা গাড়ির সাথে আটকে তারপর মামুন গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। তারপর সে মঞ্জুরুলকে ফোন করে। মঞ্জুরুল তাকে গালি দিতে দিতে জিজ্ঞেস করে কোথায় আসতে হবে, তার ভিডিও দিতে বলতে থাকে। এদিকে রবিন চিপকে বলে মামুন খুব ভয়ঙ্কর হয়ে গেছে। চিপ তখন বলে নাসিরের বডিতে পটাশিয়াম সাইনাইড পাওয়া গেছে, ওকে বিষ দিয়ে কেউ মেরে ফেলেছে, গলা টিপে না। রবিন মামুনের লোকেশন ট্র্যাক করে দেখতে পায় সে একটা জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এবং মঞ্জুরুল করিম তাকে ফলো করতে শুরু করে। মামুন মোটরসাইকেল দিয়ে দ্রুত এসে একটা বিল্ডিং এর ছাদে উঠে যায়। কুরামিন কিছু লোক নিয়ে সেখানে আসে। মামুনকে পিস্তল নামাতে বলে। মামুন পিস্তল নামিয়ে ফেলে। এরপর সেখানে আসে মঞ্জুরুল করিম। সে এসে মামুনকে গালি দিতে শুরু করে। সে মামুনকে বলে তোর কোনো আইডিয়া আছে আমি কে, আমি তোর কি করতে পারি বলে সে মামুনকে মারতে শুরু করে আর মামুনের কাছে ভিডিওটা চায়। তখন মামুন বলে ভিডিও দিব, তার আগে বল তুই হুকুমত চালাস, হুকুমতের হেড তুই। মঞ্জুরুল হাসতে হাসতে বলে এই মাথা নিয়ে তুই হুকুমতের হেড খুঁজে পাবি? হুকুমত একটা আইডিয়া, একটা কনসেপ্ট। মাঝে মাঝে এমন মনে হয় না দেশটা সরকার চালায় না, কারা জানি চালায়, যাদের ধরা ছোঁয়া যায় না। এটাই হুকুমত। হুকুমতের নেটওয়ার্ক সব জায়গায় আছে। তখন কুরামিনের কাছে একটা ফোন আসে। সে মঞ্জুরুলকে কিছু একটা বলতে চাইলে মঞ্জুরুল তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। সে মামুনকে আরো বলে এই যে জিনিসপত্রের দাম হঠাৎ করে বাড়ে, কেউ কিচ্ছু করতে পারে না, কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়, এগুলো হুকুমতই করে। বছর বছর এত দুর্নীতি হয়, এদের কেউ নাড়াতেও পারে না। এসব জোর এরা হুকুমত থেকেই পায়। এরা একটা নেটওয়ার্কে সবাই থাকে, একে অন্যকে বাঁচায়, কেউ কারো কথা বলে না, জানতে দেয় না। মামুনের দুলাভাই জেনে গিয়েছিল, তাই কুরামিন তাকে প্ল্যান করে মেরেছে। নাসির, তানিয়া, সাকিব সবাইকেই তারা মেরেছে। মামুন জিজ্ঞেস করে জুনায়েদকে সে মেরেছে কিনা। মঞ্জুরুল বলে জুনায়েদ নাকি মন্ত্রীর ছেলে, তাকে পানিতে চুবিয়ে মেরেছে, পুলিশ তার কিছুই করতে পারেনি। কুরামিন তখন মঞ্জুরুলকে বলে পুলিশ আসছে। মঞ্জুরুল বলে তো কি হয়েছে পুলিশ আসছে। মামুন হাসতে থাকে। মঞ্জুরুল সবাইকে অবৈধ অস্ত্রগুলো ফেলে দিতে বলে। কুরামিন তখন বলে বড় স্যার আপনাকে ফোন দিচ্ছে, ফোনটা ধরেন। মঞ্জুরুল ফোনটা বের করে দেখে 27টা মিস কল। তখনই রবিন তার টিম নিয়ে চলে আসে, সবাইকে অস্ত্র নামাতে বলে। মঞ্জুরুল হাসতে হাসতে রবিনকে বলে কি হইতেছে, সব আমার লোক। রবিন মঞ্জুরুলকে বলে কি ব্যাপার আপনি এখানে? মঞ্জুরুল বলে মামুন তাকে ব্ল্যাকমেইল করে এখানে নিয়ে আসছে। সে রবিনকে বলে মামুনকে শুট করতে, সে একটা দেশদ্রোহী। তখন মঞ্জুরুলের বাবা তাকে ফোন করে। মঞ্জুরুল ফোন ধরে জিজ্ঞেস করে কেন এতবার তাকে ফোন দিচ্ছে। তখন তার বাবা তাকে বলে এতক্ষণ ধরে মঞ্জুরুল মামুনকে যা যা বলেছে সবকিছু সারা দেশের মানুষ লাইভে দেখেছে, কারণ মামুন আগেই প্ল্যান করে সেখানে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। মামুন উঠে দাঁড়ায় আর বলে জুনায়েদের কোনো ভিডিও নেই, নতুন একটা ভিডিও তুই নিজেই বানালি। রবিন মঞ্জুরুলকে অ্যারেস্ট করতে তার বন্দুক তাক করে। আর এদিকে মঞ্জুরুলের স্বীকারোক্তির পরপরই পুলিশ আসতেই লাইভ বন্ধ হয়ে যায়। মঞ্জুরুল মামুনকে বলে দেশের মানুষ দেখছে তো কি হয়েছে, হুকুমত তার কিছুই হতে দিবে না, কারণ হুকুমত জানে মঞ্জুরুল করিম শেষ হলে হুকুমতও শেষ। এদিকে কুরামিনের কাছে একটা ফোন আসে। ফোনে কথা বলার পর হঠাৎ সে পকেট থেকে একটা পিস্তল বের করে মঞ্জুরুলের মাথায় গুলি করে দেয়। পুলিশ কুরামিনকে পিস্তল ফালাতে বললে কুরামিন নিজের মাথায়ও গুলি করে আর মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ গোলাম মামুনকে অ্যারেস্ট করে। এরপর দৈনিক মুক্তবাগ পত্রিকায় একটা নিউজে দেখা যায় বিদেশ পালিয়ে গেছে মঞ্জুরুল করিম আর গোলাম মামুনকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আরো একটি পত্রিকায় দেখা যায় মানসিক ভারসাম্যহীন ছিলেন মঞ্জুরুল করিম। টকশোতে বলা হচ্ছে হুকুমতের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। মঞ্জুরুল তার নিজের অপরাধ ঢাকার জন্য আজগুবি গল্প সাজিয়েছে, হুকুমতের কোনো অস্তিত্বই নেই। অন্যদিকে গোলাম মামুন 10 দিনের রিমান্ড শেষে কারাগারে। দেখা যায় মামুনের ক্যামেরা লাগিয়ে লাইভে সবকিছু মানুষের সামনে আনার ব্যাপারে তাকে সাহায্য করেছিল তার ওই কলিগ সাবির এবং সোফিয়া। সবশেষে রাহিকে দেখা যায় গুলি লাগার পর সে হাসপাতালে ভর্তি আছে। আর এখানেই শেষ হয় গোলাম মামুন ওয়েব সিরিজটি। দর্শক, এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।